হ্যালো ভিউয়ার্স, হলিউডের জনপ্রিয় দ্য ফিজিশিয়ান মুভির দ্বিতীয় পার্ট এক্সপ্লেইন করতে চলে এলাম। গত পর্বে আমরা এই মুভির প্রথম পার্ট এক্সপ্লেইন করেছি। সেই পার্টটি এখনো না দেখে থাকলে সেটা দেখে এই পার্টটি দেখবেন। প্রথম পার্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মুভিগুলো বেশ বড়, তাই একবারে পুরোটা এক্সপ্লেইন না করে আমরা কয়েকটি পার্টে এক্সপ্লেইন করছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গত পর্বে আমরা দেখেছিলাম রবকে মারধর করে ইবনে সিনার বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। ফলে দীর্ঘদিনের অভুক্ত ক্লান্ত রব এমন ধকল সহ্য করতে না পেরে অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে সে দেখে একজন ভদ্রলোক তার শরীরের পরিচর্যা করছিলেন। সে তার মুখে হাত দিয়ে দেখে যে সেখানে অনেক ক্ষত, কিন্তু সেগুলোতে কোনো ব্যথা নেই। শরীরেও অনেক ক্ষত থাকার পরও সে কোনো ব্যথা অনুভব করছে না। রব এতে বিস্মিত হয়। সে আগ্রহ নিয়ে সে ভদ্রলোককে জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব। তখন সে কথা প্রসঙ্গে তাকে জানায় যে সুদূর ইংল্যান্ড থেকে মরুভূমি পার হয়ে কেবল ইবনে সিনার ছাত্র হওয়ার জন্যই সে এত দূরে এসেছে। রব তার কাছে জানতে চায় যে ইবনে সিনাকে সে চিনে কিনা। তখন ভদ্রলোকটি তাকে বলে যে তিনি তাকে ভালো করেই চিনেন। তো সেখানে কিছুদিন বিশ্রাম ও চিকিৎসার পর রব খানিকটা সুস্থ হয়ে ওঠে। তখন সেই কেরানি দাউদ হোসাইন কিছু নতুন কাপড় চোপড় এনে রবকে দেয়। এটা ছিল ছাত্রদের ইউনিফর্ম। সে রবকে বলে দ্রুত রেডি হয়ে ক্লাসে যাওয়ার জন্য, কারণ ইবনে সিনা তাদের ক্লাস নেবেন। তো এই কথা শুনে রব তো অনেক খুশি হয়ে দ্রুত তার ইউনিফর্ম পরে ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে রব বিস্মিত হয়ে যায়, কারণ সে দেখে যে ভদ্রলোক তার চিকিৎসা করেছিলেন তিনি ছাত্রদের ক্লাস নিচ্ছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমরা এতক্ষণ রবের সঙ্গে যে ভদ্রলোককে দেখেছিলাম তিনিই ছিলেন লিজেন্ডারি ইবনে সিনা। তো ইবনে সিনাকে সামনাসামনি দেখে রব কিছুতেই বিশ্বাস করতে পারে না যে সে শেষ পর্যন্ত ইবনে সিনার সাক্ষাৎ পেয়েছে এবং পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ও বিজ্ঞানী ইবনে সিনার ছাত্র হয়েছে। ইবনে সিনা কেবল চিকিৎসা বিজ্ঞানেরই পণ্ডিত ছিলেন না, দর্শন, গণিত, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, ইসলামের ধর্মতত্ত্ব সহ সব বিষয়ে ছিল তার অগাধ পাণ্ডিত্য। আজকে তিনি নিচ্ছিলেন ফিজিক্সের ক্লাস। সেদিন থেকে শুরু হয় ইবনে সিনার শিষ্য হিসাবে রবের নতুন জীবন। তো রব যেহেতু ইহুদি পরিচয় দিয়ে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, তাই তার সঙ্গে মির্দিন নামে একটি ইহুদি ছেলের বন্ধুত্ব হয়। তো একদিন যখন সে আর মির্দিন রাস্তায় হাঁটছিল, তখন তারা দেখতে পায় যে সৈন্যরা কিছু লোককে বন্দি করে নিয়ে যাচ্ছে। তো এই বন্দিরা ছিল বিদ্রোহী মোল্লার লোক। তারা ছিল জ্ঞান চর্চার ঘোর বিরোধী আর ধর্মের নামে মোল্লাতন্ত্রের অনুসারী। কিন্তু স্পাহানের সুলতান আলাদ্দৌলা ছিলেন জ্ঞান বিজ্ঞান চর্চার পৃষ্ঠপোষক। এ কারণে মৌলবাদীরা তার বিরুদ্ধে বিদ্রোহ করতে লোকজনকে খেপিয়ে তোলে সবসময়। যাই হোক, এদিকে রব ইবনে সিনার কাছ থেকে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার জ্ঞান লাভ করতে থাকে। ইবনে সিনা ছাত্রদের থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসও নেন। সরাসরি রোগী দেখার সময় ছাত্রদের নিয়ে তাদের রোগের কারণ ও রোগ নির্ণয়ের পদ্ধতিও বুঝিয়ে দেন। আবার লাইব্রেরিতে গিয়েও মুসলিম ও প্রাচীন গ্রিক বিজ্ঞানীদের লেখা বিপুল সংখ্যক গবেষণা গ্রন্থ নিয়ে গবেষণা করেন। এভাবেই রব ইবনে সিনার কাছ থেকে চিকিৎসাবিদ্যার সকল জ্ঞান নিতে থাকে। তার অন্য ক্লাসমেটদের সাথেও তার একটি সুসম্পর্ক গড়ে ওঠে। তো এভাবে বেশ ভালোই কাটছিল রবের জীবন। তবে এরই মধ্যে একদিন ইহুদিদের একটি প্রার্থনায় অংশ নিতে সে সিনাগগে যায়। সেখানে গিয়ে রবের ডেভিড নামে একজন ধনী ইহুদির সাথে পরিচয় হয়। লোকটি তার বিয়েতে রবকে দাওয়াত করে এবং তার হবু স্ত্রীর সাথে রবকে পরিচয় করিয়ে দেয়। আর সেখানে রব যা দেখতে পায় তাতে সে অবাক হয়ে যায়, কারণ ডেভিডের হবু স্ত্রী আর কেউ নয়, মরুভূমির সাইমুম জ্বরে হারিয়ে যাওয়া সেই রেবেকা, যাকে সে মরুভূমিতে হন্য হন্য হয়ে খুঁজেছিল। আর আজ এমন একটি সময়ে তাদের আবার দেখা হয় যখন কিনা রেবেকার বিয়ে হয়ে যাচ্ছে। রেবেকাই বিয়েতে রাজি ছিল না, কিন্তু ওই ধনী লোকটি অনেক অর্থের বিনিময়ে তার পরিবারের থেকে রেবেকাকে কিনে নিয়েছে। তাই রেবেকাকে বাধ্য হয়েই এই বিয়েটা করতে হচ্ছিল। তো পরের দিন মহা ধুমধামে রেবেকার সে ব্যবসায়ীর সাথে বিয়ে হয়ে যায়। বিয়ের দিন রব রেবেকার থেকে ধার নেওয়া বইটি তাকে ফেরত দিয়ে দেয়। সেই রাতে রব রেবেকাকে না পাওয়ার কষ্ট ভুলতে একটি পতিতালয়ে যায়। সেখানে গিয়ে সে একটি মেয়ের সাথে সময় কাটায়। তো যখন সে মেয়েটির শরীরে হাত দেয়, সে টের পায় যে মেয়েটি কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, কিন্তু মেয়েটার মধ্যে অসুস্থতার কোনো চিহ্ন সে দেখতে পায় না। তবুও রব জোর করেই মেয়েটিকে ইবনে সিনার কাছে নিয়ে আসে। তারা দুজনে তখন মেয়েটিকে পরীক্ষা করে। তার জুতা খোলার পর দেখা যায় যে মেয়েটির পায়ের গোড়ালি পর্যন্ত পচে কালো হয়ে গেছে, আর এই পচন সারা শরীরে ছড়িয়ে পড়লে সে নিশ্চিত মারা যাবে। ইবনে সিনা তখন তার জুতার ভেতরে একটি মৃত বিচ্ছু দেখতে পান। মেয়েটির পায়ের বোধশক্তি হারিয়ে গেছে বলে সে বিচ্ছুর কামড়ও টের পায় না।
তো এরপর ইবনে সিনা আর রব মিলে মেয়েটির চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। কিন্তু ইবনে সিনা আশ্চর্য হন এটা ভেবে যে রব কিভাবে বুঝলো মেয়েটি এমন একটি অসুখে আক্রান্ত যার কারণে তার শিগগিরই মৃত্যু হবে। এরপর রব ইবনে সিনাকে তার সেই অদ্ভুত ক্ষমতার কথা বলে, যেটার মাধ্যমে সে আগাম মানুষের মৃত্যু সম্পর্কে বলে দিতে পারে। রব সেখানে তার মায়ের মৃত্যুর ঘটনাও বলে। রব তার কাছে জানতে চায় যে অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা সে করতে পারে কিনা, কিন্তু ইবনে সিনা তাকে বলে যে অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা করার জন্য রোগীর পেট কেটে তার অপারেশন করতে হয়, আর মানুষের শরীর কাটা আমাদের ধর্মে নিষিদ্ধ, তাই এখন কোনোভাবেই অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসা করা সম্ভব না। আসলে যে সময়ের কথা বলছি তখন মানুষের শরীর কেটে অপারেশন বা চিকিৎসা পদ্ধতিকে কালো জাদু বলে মনে করা হতো। সব ধর্মের পুরোহিত শ্রেণীটি একে পাপ কাজ বলে মনে করত, তাই মানুষের শরীর কেটে চিকিৎসা করার কোনো সুযোগ তাদের ছিল না। তো ইবনে সিনা আর রব যখন ছাদের উপর দাঁড়িয়ে কথা বলছিল তখন সে রাজ্যের সুলতান তাদের ডেকে পাঠায়। সে সুলতানের নাম ছিল শাহ আল আদৌলা। তো সে সময় সেই রাজ্যে 3টি ক্ষমতাধর শক্তি ছিল। একটি ছিল সুলতান শাহ আল আদৌলা, যিনি সব ধর্মের মানুষকে সম্মান করতেন। তিনি তার রাজ্যের চিকিৎসা ব্যবস্থাকে সবসময় উন্নত করার চেষ্টা করতেন। তো দ্বিতীয় আরেকটি দল ছিল মোল্লার দল, যারা কিনা শুধু নিজেদের ধর্মেই বিশ্বাসী ছিল। চিকিৎসা বিজ্ঞান, প্রগতি এসবে তারা বিশ্বাস করত না। অন্য ধর্মের মানুষদের প্রতিও তাদের ছিল চরম বিদ্বেষ। তাই যখন তারা ক্ষমতায় এসেছিল তখন তাদের রাজ্যের সমস্ত ইহুদিকে তারা বের করে দিতে চেয়েছিল। তো তৃতীয় আরেকটি দল ছিল যাযাবর সেলজুক জাতি, যারা কিনা নিজেদের সৃষ্টিকর্তার দূত মনে করত। তারা ইচ্ছামতো মানুষ খুন করে বেড়াতো, আর এটাকেই তারা সৃষ্টিকর্তার আদেশ বলে চালিয়ে দিত। তো এখন সেলজুকরা রাজার সাথে একটি চুক্তি করার জন্য তাদের একজন লোক পাঠায়, কিন্তু রাজা তাদের কোনো শর্তই মেনে নেয় না। উপরন্তু রাজা সেলজুকদের পাঠানো সেই দূতকে মেরে ফেলে, আর তাকে মারতে গিয়েই রাজা হাতে চোট পায়। তাই তিনি তার চিকিৎসা করার জন্য ডাক্তার ইবনে সিনাকে লোক দিয়ে খবর পাঠায়। তো এরপর দেখা যায় সুলতানের এমন কাজের জন্য সেলজুকদের সর্দার অনেক বেশি রেগে যায়। তাই সে ভয়াবহ প্লেগ রোগে আক্রান্ত একজন ব্যক্তিকে সুলতানের শহরে পাঠিয়ে দেয় মহামারী ছড়ানোর জন্য। তো সেই প্লেগে আক্রান্ত লোকটি এরপর ইস্পাহানের বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন জনকে স্পর্শের মাধ্যমে প্লেগের জীবাণু সবার মধ্যে ছড়িয়ে দিতে থাকে, আর তারপর কিছুক্ষণের মধ্যেই লোকটি সেখানে মারা যায়। তখন লোকজন দেখতে পায় যে তার গায়ে কালো কালো ফোড়া, ফলে সঙ্গে সঙ্গে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘরে ঘরে সবাই প্লেগ রোগে আক্রান্ত হতে থাকে। মহামারী ঠেকাতে ইবনে সিনা সুলতানকে বলে 12 ঘন্টার মধ্যে শহর খালি করে ফেলতে, কিন্তু সুলতান তাতে রাজি হয় না, কারণ এতে সেলজুক ও মোল্লাতন্ত্রের কাছে হার মেনে নেওয়া হবে। তাই ইবনে সিনা তার ছাত্রদের নিয়ে প্লেগ মহামারীতে আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে শুরু করে। এদিকে দ্রুতগতিতে পুরো শহরে প্লেগ ছড়িয়ে পড়তে থাকে, হাসপাতালেও রোগীর ভিড় বাড়তে থাকে। ইবনে সিনার শিষ্যরা 3 রাত অক্লান্ত পরিশ্রম করে তাদের চিকিৎসা করতে শুরু করে। রব চিকিৎসার সময় সবার বুকে হাত দিয়ে বোঝার চেষ্টা করে যে কে মারা যাচ্ছে আর কে মারা যাচ্ছে না, কিন্তু ইবনে সিনা তাকে বলে আমাদেরকে সবাইকে বাঁচানোর জন্যই লড়াই করতে হবে। কিন্তু এরই মধ্যে শহর ত্যাগের হিড়িক পড়ে যায়। অনেকেই ভয়ে শহর ছেড়ে চলে যেতে থাকে, আর এটা নিয়ে রাজধানীতে ব্যাপক গোলযোগ আরম্ভ হয়। প্লেগ যেন সর্বত্র ছড়িয়ে না পড়ে তাই পুরো শহর লকডাউন জারি করা হয়। বাড়ির দরজা জানলা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়। রব তখন খবর পায় যে রেবেকাও প্লেগে আক্রান্ত হয়েছে। রেবেকার স্বামী প্লেগের ভয়ে রেবেকাকে একা ফেলেই শহর ছেড়ে চলে গেছে। তাই রব তখন রেবেকাকে বাঁচাতে তার বাড়িতে ছুটে যায়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে রেবেকা প্রায় অচেতন হয়ে চৌবাচ্চায় ডুবে আছে। সে তাকে তখন সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে এবং তার সেবা যত্ন শুরু করে। এদিকে ইবনে সিনা ও তার ছাত্ররা চিকিৎসার পাশাপাশি প্লেগ নিয়ে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষাও শুরু করে, যাতে তারা এই মহামারীটা বন্ধ করতে পারে। তখন রব প্রস্তাব দেয় যে কোনো একটি মৃতদেহের উপর অটোপসি করলে এই রোগের উৎপত্তি এবং চিকিৎসা সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে। কিন্তু ইবনে সিনা তাকে এটা করতে না করে, কারণ মৃতদেহকে কাটাছেঁড়া করে গবেষণা করাকে তারা ধর্মীয়ভাবে নিষিদ্ধ মনে করে। তখন রব এই মতের সঙ্গে একমত হতে পারে না। সে জোরালোভাবে প্রতিবাদ করে বলে যে হাজার মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে আর আমরা চেয়ে চেয়ে দেখব, এমন আদেশ ঈশ্বর কিভাবে দিতে পারেন। তো রব নিজেই তখন অনেকগুলো মৃতদেহ পরীক্ষা করে বুঝতে পারে যে এই রোগটি সম্ভবত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মাধ্যমে ছড়াচ্ছে না, বরং এটি ছড়াচ্ছে অন্য কোনো বাহকের মাধ্যমে।
যখন কেউ মারা যাচ্ছে তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আর তখন বাহকগুলো সেই শরীর ত্যাগ করে অন্য শরীরে চলে যাচ্ছে। তাই প্রত্যেকটি মৃতদেহই খুব বিপজ্জনক বুঝতে পেরে ইবনে সিনা নির্দেশ দেয় সব মৃতদেহকে পুড়িয়ে ফেলার জন্য। রব তখন প্রাচীনকালের গ্রিক মেডিকেল সায়েন্সের বই পড়তে পড়তে সেই বাহকগুলো সম্পর্কে বুঝতে পারে, আর তা হচ্ছে এক প্রকারের ছোট মাছি যেগুলো ইঁদুরের শরীরে বাস করে। এই মাছিগুলো মূলত প্লেগের জীবাণু বহন করে তার সংক্রামক ব্যাধির আকারে ছড়িয়ে দিচ্ছে। তখন তারা আরো একটি জিনিস লক্ষ্য করে যে প্লেগ মহামারী শুরু হওয়ার পর থেকে পুরো শহরে ইঁদুরের উপদ্রব অনেক বেড়ে গিয়েছে, এমনকি যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের শরীরেও মরা ইঁদুর দেখা যাচ্ছে। তাই তারা বুঝতে পারে যে শহরে ইঁদুরের উৎপাত থামানো গেলে প্লেগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তাই সঙ্গে সঙ্গে ইবনে সিনা শক্তিশালী বিষ দিয়ে সব ইঁদুরকে মেরে ফেলার নির্দেশ দেয়, আর সেই মৃত ইঁদুরগুলোকেও আগুনে পুড়িয়ে ফেলতে বলে। এরপর শুরু হয় শহরের সব ইঁদুর মারার মিশন। ফলে অল্প সময়ের মধ্যে শহরে ইঁদুরের সংখ্যা কমে আসতে থাকে, আর ইঁদুরের সংখ্যা কমে আসার সঙ্গে সঙ্গে প্লেগ রোগের সংক্রমণ ও মৃত্যুর হারও কমতে শুরু করে। এতে করে ছাত্রদের সবার মধ্যে আশার আলো জ্বলে ওঠে। এদিকে রবের নিবিড় পরিচর্যায় রেবেকাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। তো এক সন্ধ্যায় রব তাকে হাসপাতালের ছাদে নিয়ে যায়। তখন তাদের মধ্যে অনেক কথা হয়। তারা একে অপরের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে এবং একান্তে সময় কাটায়। এদিকে শহর থেকে ধীরে ধীরে প্লেগ মহামারী দূর হয়ে গেলে আবার ইস্পাহান আগের মতো জমজমাট হতে শুরু করে। সবাই নিজ নিজ কর্মে ফিরে আসে, স্বাভাবিক জীবনযাপন শুরু করে। তো এই সময় যারা প্লেগের ভয়ে শহর ছেড়ে চলে গিয়েছিল তারাও প্লেগ চলে যাওয়ার পর নিজ নিজ বাড়িতে ফিরে আসে। এদের মধ্যে রেবেকার স্বামীও নিজ শহরে ফিরে আসে। ফলে রেবেকাকে তখন বাধ্য হয়ে আবার তার স্বামীর বাড়িতে যেতে হয়। এদিকে শহর প্লেগমুক্ত হওয়ার পর সুলতান ইবনে সিনা ও তার ছাত্রদের সম্মানে একটি অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে সুলতান রবের প্রশংসা করে, কারণ এই মহামারী দূর করতে রবের ভূমিকা ছিল সত্যি প্রশংসাযোগ্য। কিন্তু রব এই কৃতিত্বের পরও আনন্দিত হতে পারে না, কারণ সে আবারও রেবেকাকে হারিয়ে আর তার প্রিয় বন্ধু করিম, যে কিনা প্লেগে মারা যায়, তাকে হারিয়ে খুব মর্মাহত হয়ে পড়ে। তখন সুলতান রবকে সান্ত্বনা দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনে। এরপর রব আবারও তার চিকিৎসার জ্ঞান সাধনায় মন দেয়। তো এর কিছুদিন পর একজন বয়স্ক অ্যাপেন্ডিসাইটিসের রোগী তাদের হাসপাতালে ভর্তি হয়, কিন্তু রব তার কোনো চিকিৎসা করতে পারে না, কারণ চিকিৎসা করতে হলে তার পেটের অপারেশন করতে হবে, আর তার কোনো সুযোগ রবের কাছে ছিল না। ফলে বিনা চিকিৎসায় কিছুদিনের মধ্যে রোগীটি পেটের ব্যথায় মারা যায়। তো সেই রোগীটি মারা গেলে রব তার মৃতদেহ হাসপাতালের ভিতরে লুকিয়ে রাখে গবেষণার জন্য। সেই লোকটি ধর্মে ছিল একজন জরথ্রস্টিয়ান, আর এই ধর্মের লোকদের মৃত্যুর পর শরীর কাটলে তা কোনো পাপ হিসাবে গণ্য হতো না। তাই রব এই প্রথম কোনো মৃত মানুষের শরীর অপারেশন করে শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো করে দেখতে শুরু করে। আজ অবধি পৃথিবীর কোনো মানুষ তা করতে পারেনি। তো এরপর রব তার শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো পরীক্ষা করে তার নিখুঁত ছবি আঁকে। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝতে পারে যে আজ অবধি তারা বই পড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে যতটুকু জানতে পেরেছে তার সবকিছুই ভুল। শরীরের সব অঙ্গগুলোকে দেখার সময় রব শরীরের সেই অংশটি খুঁজে পায় যেখানে অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেম হয়। দেখা যায় ওটা পেটের পাশে থাকা একটি অতিরিক্ত মাংসপেশি। ওই মাংসপেশিটা বড় হয়ে প্রচণ্ড যন্ত্রণা হয়েই এই রোগীটা মারা গিয়েছিল। তাই মাংসপেশিটাকে কোনোভাবে বাদ দিতে পারলে এই রোগটি পুরোপুরি সারিয়ে ফেলা সম্ভব। তো রব যখন হাসপাতালের ভেতর লুকিয়ে লুকিয়ে এই কাজটি করছিল, তখন সেই খবরটা তাদের রাজ্যের মোল্লার লোকেরা জানতে পারে। যেহেতু তারা ধর্মে খুব বিশ্বাস করে আর যে কোনো মানুষের শরীর কাটাকে ধর্মীয়ভাবে পাপ মনে করে, তাই তারা এ কাজের জন্য রব আর ইবনে সিনাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা এর বিচারের জন্য রব আর ইবনে সিনাকে তুলে নিয়ে যায়। আর এরপর তাদের সাথে কি ঘটে সেটা আমরা এই মুভির নেক্সট ভিডিওতে জানবো। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই লাস্ট পার্ট নিয়ে হাজির হব। পুরো মুভির এক্সপ্লেনেশন জানতে আমাদের চ্যানেলে নিয়মিত চোখ রাখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।